নমস্কার। মঞ্চে ভবিষ্য সঞ্চালক ভাই উপস্থিত আছেন রামদা, অনেক দিনের পুরনো রাজনৈতিক কর্মী, উপস্থিত আছেন সংখ্যালঘু মোর্চা রাজ্য কমিটির সদস্য সম্মাননীয় সাত্তার গাজী এবং আমার সঙ্গে যারা রয়েছে ভারতীয় জনতা পার্টির সকল কর্মী বন্ধু ভাই বোনেরা এবং হরিবাসরে এবং আমার গ্রামে সবাইকে আমার প্রীতি শুভেচ্ছা ধন্যবাদ গৌরবিত অভিনন্দন। সামনে নির্বাচন, এই নির্বাচনে সবাই আমরা আনন্দের সঙ্গে আর মাঠে নেমেছি এই আনন্দ উৎসবে অংশগ্রহণ করব বলে, কিন্তু কখনো সফরে তাল কেটে যায় আর আমরা একে অপরের উপরে ঝাঁপিয়ে পড়ি, মারামারি কাটাকাটি থেকে আরম্ভ করে যা যা করা দরকার তাই করে বসি। গণতন্ত্রের এই মহোৎসবে তার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। আমরা যদি বাংলার বাইরের দিকে তাকাই, বাংলার মুখটা চুল হয়ে যায়। যে বিহারের কথা বলি, উত্তরপ্রদেশের কথা বলি, যেখানে একসময় জঙ্গল রাজ ছিল, ডাকু মাফিয়াদের দাদাগিরি এগুলো যেখানে শোভা পেত, তারা অনেক ভদ্র সভ্য হয়ে বসে রয়েছে। সেখানে নির্বাচনের প্রাক্কালে কিংবা পরবর্তীকালে কোন রকম সংঘর্ষ হয় না। গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, আসাম, তারপরে আপনি চলে যান কেরল, তামিলনাড়ু, কোন রাজ্যে নির্বাচনের সময় বুঝতেই পারবেন না। কারণ আমি দীর্ঘ 20 বছর মধ্যপ্রদেশ, গুজরাটে থেকেছি। ভোটের দিনও মনে হবে না যেখানে ভোট আসছে। কিন্তু বাংলা আমাদের সিনেমার ভিলেনকেও হার মানিয়ে দিয়েছে। বাংলা সিনেমার ভিলেনকেও হার মানিয়ে দিয়েছে। এখানে প্রতিটা মুহূর্ত বিবদমান ষাঁড়ের মতো অবস্থা, একে অপরকে দেখতে পারি না। কিন্তু রাজনীতিতে রাজনৈতিক কর্মীর প্রয়োজন। এই দেশটা আমাদের সবার যখন দেশ, রাজনীতি সবাই করবে, সবাইকে স্বাগত জানাতে হবে। তারা তো ঘুরে ফিরে আপনার কল্যাণেই লাগবে। আজকে আমি ক্ষমতার বাইরে আছি, কালকে আমি ক্ষমতায় যাব, পরশুদিন অন্য কেউ যাবে। স্বাভাবিকভাবে তারা সবাই আমার পাশের বাড়ির ছিল কিংবা বাড়ির ছিল। অতএব রাজনীতিতে তাদেরকে স্বাগত জানাতে হবে। হ্যাঁ, কেউ তো মেরে কেটে এই বাংলাকে সাফ করে দেওয়ার কথা বলেনি, আপনার কল্যাণের জন্য, সমাজের কল্যাণের কথা বলেছে। অতএব তাদেরকে আপনারা স্বাগত জানাবেন এই আশা। বন্ধুগণ, সামনে নির্বাচন। এই নির্বাচনে আমরা অঙ্ক করছি বাংলার কি ডেভেলপমেন্ট হবে, বাংলার কি প্রগতি হবে, এই আশা নিয়ে আমরা বসে রয়েছি। বিগত 15 বছরে যে যে আশার কথা শুনিয়েছিলেন মাননীয় মমতা ব্যানার্জি, সেগুলো হিসেব করে দেখছি সেগুলো মিলেছে কিনা। উনি যখন সিপিএমের বিরুদ্ধে আন্দোলন করছিলেন, সেই সময় আমি রাজনীতির ময়দানে ছিলাম। ওনার লক্ষ্য ছিল সিপিএমকে পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে শিল্পের বিকাশ ঘটাবেন। সত্যি কি শিল্পের বিকাশ বাংলায় ঘটেছে? নাকি মমতা ব্যানার্জি থাকতে থাকতে শিল্পের বিকাশ বাংলায় সম্ভব? কোন শিল্প কি এখানে এসেছে? কোন শিল্প আজকের পশ্চিম বাংলায় আসেনি। কেন আসেনি? না, বাম জমানার যে রাজনীতি আমরা দেখেছি, পুঁজিকে দুর্গন্ধযুক্ত করা, পুঁজিবাদের বিরুদ্ধে লড়াই করতে করতে পুঁজিহীন অবস্থায় বাংলা পৌঁছে গিয়েছিল। শিল্পপতির একে একে ধাপ বন্ধ করে আমাদের পশ্চিমাঞ্চলে তারা চলে যাচ্ছিল।
সেই অবস্থায় একটা ডান্ডাকে ব্যবহার করে একটা ফ্ল্যাগকে ঢুকে দিয়ে কলকারখানাকে স্তব্ধ করবার জন্য নিজেদের সামান্য সামান্য দাবি কিংবা সিটু নেতাদের বিভিন্ন কোনো বিষয় ব্যক্তিগত বিষয়কে সামনে রেখে তারা সেদিন কলকারখানাকে স্তব্ধ করে দিত। আর এই স্তব্ধ তার রাজনীতি বাংলাকে শ্মশান করেছিল, বাংলাকে শ্মশান ভূমিতে পরিণত করেছিল। আর তারই মেধাবী ছাত্রী, সিপিএমের মেধাবী ছাত্রী মমতা ব্যানার্জির রাজত্বে একটাও শিল্প প্রতিষ্ঠা হয়নি, বরং শিল্প প্রতিষ্ঠার শেষ যে কফিনটুকু ছিল সেই কফিনের শেষ পেরেকটুকু যদি কেউ পুঁতে থাকে তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। তিনি একটাও শিল্প প্রতিষ্ঠা করেনি, তিনি 15 বছরে একটাও লাল ফিতে কাটেননি। বড় আমরা জানি তার ইতিহাস। তিনি টাটাকে তাড়িয়ে ভারত চ্যাম্পিয়ন হয়েছিলেন। আর ভারত চ্যাম্পিয়ন হওয়ার জন্য কোন শিল্পপতিরা পশ্চিমবঙ্গের দিকে মুখ তুলে তাকাচ্ছেন না। আমরা দেখি দিদিমণিকে ঘটা করে শিল্প সম্মেলন করে, কোটি কোটি টাকা খরচ করে শিল্পপতিরা আসে, তাদের বড় বড় সেক্রেটারিয়েটরা আসে, এখানে মৎসব করে, কিন্তু যখন ইনভেস্টের কথা আসে তখন একটা টাকাও তারা এখানে ইনভেস্ট করে না। কারণ তারা জানে এখানে একটা টাকা ইনভেস্ট করা মানে এখানে সিন্ডিকেট রাজ, তোলাবাজ, স্থানীয় মস্তান মাফিয়া থেকে শুরু করে এমএলএ এমপি সবাইকে দিতে দিতে পুষতে তাদের ভাড়ারে যা আছে এবং কোথায় কোথায় হুমকি ধুমকি, এখানে ব্যবসা করা সম্ভব নয়, যার ফলে কোনো শিল্পপতি এখানে রাখে না। আর তারপরে টাটার মতো শিল্প প্রতিষ্ঠান যখন এখানে শিল্প করতে পারেনি, যে টাটা স্বামী বিবেকানন্দের আশীর্বাদ ধন্য টাটা, যে টাটা জাতীয়তাবাদের প্রশ্নে, দেশপ্রেমের প্রশ্নে যারা লড়াই থেকে শুরু করে এমন কোন জিনিস উৎপাদন করতে পারেনি এমন নেই, সেই টাটা যারা আমার দেশকে, এই দেশকে নিজের মাতৃভূমি বলে মনে করে বিদেশি হওয়া সত্ত্বেও তাদের শেকড় বিদেশে ছিল, কিন্তু ভারতবর্ষে কয়েক হাজার বছর ধরে তারা বাস করতে করতে আমাদের সঙ্গে একাত্ম হয়ে গেছে। এই দেশকে তারা নিজেদের দেশ বলে মেনে নিয়েছে এবং বিবেকানন্দের আশীর্বাদ ধন্য টাটা তারা বাংলার জন্য, গোটা ভারতের জন্য যে সেবামূলক কাজ চালায়, লুটকে যারা প্রাধান্য দেয় না। আমাদের সিপিএম বন্ধুদের অনেকের অভিযোগ থাকে আম্বানির বিরুদ্ধে, আদানির বিরুদ্ধে, কিন্তু টাটাদের বিরুদ্ধে তাদের মধ্যে থেকে কোন শব্দ কোনদিন বিরোধী শুনিনি। কিন্তু টাটা যেখানে শিল্প বাণিজ্য করতে পারেনি, সেই বাংলা শিল্প আসবে কি করে, না হবে কি করে? আর তার পরিণাম স্বরূপ আজকের বাংলার ঘরে ঘরে বেকারে ভরে গেছে বাংলা, বেকারে বাংলা ভরে গেছে। তাই 7 লক্ষের বেশি পরিযায়ী শ্রমিক আজকের বাংলা ছেড়ে কেউ বা গুজরাটে, কেউ বা মহারাষ্ট্রে, কেউ বা বিজেপি শাসিত অন্যান্য রাজ্যে, কেউ বা কেরলে, কেউ বা তামিলনাড়ুতে, কেউ বা উত্তরপ্রদেশের নয়ডাতে, কেউ বা উড়িষ্যাতে পর্যন্ত পৌঁছে গেছে। 7 লাখ বেকার উৎপাদনে আজকের পশ্চিমবঙ্গ চ্যাম্পিয়ন হয়েছে। স্বাভাবিক আছে, বাংলায় কোনো কাজ নেই, বাংলায় কোনো কাজ নেই। আর বাংলায় কোনো কাজ নেই বলে তো বেকাররা আর আমাদের অন্যান্য প্রদেশে পাড়ি দিচ্ছে। তাই বন্ধুগণ চিন্তা করার বিষয় আছে। বাংলাকে শ্মশানের মরুভূমিতে পরিণত করবো নাকি বিজেপি হাতে ডবল ইঞ্জিনের সরকারের হাতে তুলে দিয়ে বাংলার শিল্প বিপ্লব ঘটিয়ে আবার পুনরুদ্ধার করবো বাংলাকে, যে বাংলা একসময় সেবার বাংলা ছিল, যে বাংলাকে ভয় পেত আর ইংরেজরাও পর্যন্ত, আর যে বাংলার জিডিপি গোটা বাংলা নয় গোটা ভারতবর্ষকে খাইয়েছে, এবং যে বাংলার জিডিপি, যে বাংলার শিল্প গোটা ভারতবর্ষের মানুষকে আকর্ষণ করত কলকাতার বুকে আসার জন্য, সেই কলকাতা আজকে গুটি গুটি ফাইল দিয়ে চলেছে।
আরে ভাই, বাংলার অধঃপতন, কলকাতার অধঃপতন মানে শুধু বাঙালিদের অধঃপতন নয়, আমাদের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য কলকাতার দিকে তাকিয়ে রয়েছে। দিল্লি থেকে, উত্তরপ্রদেশ থেকে, বিহার থেকে, উড়িষ্যা থেকে, ঝাড়খণ্ড থেকে, মধ্যপ্রদেশ থেকে সবাই কলকাতার দিকে তাকিয়ে রয়েছে। কিন্তু তিনি বলেন কলকাতাকে বাঁচানোর জন্য, কলকাতা শহরকে বাঁচানোর জন্য, কলকাতার বন্দরকে বাঁচানোর জন্য সামান্যতম কোনো প্রয়াস নেই। তাই যদি হতো প্রত্যেক বছর 6,000 কোটি টাকার বেশি খরচ করে নাব্যতা সরানোর জন্য, আর কলকাতা থেকে শুরু করে গঙ্গাসাগর পর্যন্ত নদী সংস্কার হতো। কিন্তু 6,000 কোটি টাকা পাবেন কোথায়? তিনি তো খেলা, মেলা, ক্লাব, কালচার এসব করতে করতে সমস্ত টাকা তিনি আর ফুরিয়ে ফেলেন। তারপরে যদিও বা কিছু টাকা থাকে, সে টাকায় তিনি ভাতার ব্যবস্থা করেন। ভাতার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি কথা বলে না। সাধারণ মানুষকে ভাতা দিচ্ছেন, আমাদের কোনো বাধা নেই। ভাতা ব্যবস্থা বিজেপি শাসিত রাজ্যতেও আছে। প্রত্যেকটি রাজ্যে জনকল্যাণমূলক কাজ প্রত্যেকটি রাজ্য করে। আমার পার্শ্ববর্তী রাষ্ট্র, আমার রাজ্য ওড়িশাতে জনকল্যাণমূলক কাজ রয়েছে, সেখানে ভাতার ব্যবস্থা রয়েছে। সেখানে আমরা মাইনে 3,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা করেছি। মধ্যপ্রদেশে লাডলি বায়না যোজনা রয়েছে, আমরা যারা হরিয়ানাতে এ পর্যন্ত রয়েছে। আবার মধ্যপ্রদেশে যারা বুজুর্গ ব্যক্তি, বয়স্ক ব্যক্তি, যাদের বয়স 60 বছরের ঊর্ধ্বে, তাদের আর গোটা ভারতবর্ষে তীর্থ ভ্রমণের জন্য 21,000 টাকা করে প্রত্যেক বছর দেওয়া হয়। তাদের এরকম ভাতা দেওয়ার ব্যবস্থা আমরা প্রথম করেছিলাম ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ডক্টর রমন সিং এর কাছ থেকে। তিনি 2 টাকা কিলো করে চাল ডাল খাইয়েছিলেন, এর জন্য তিনি ভারতবর্ষের চ্যাম্পিয়ন হয়েছিলেন। আর যদি গোটা ভারতবর্ষে ভাতা দেওয়ার ব্যবস্থাকে রেকর্ড পরিমাণ গোটা পৃথিবীর সামনে ভেনেজুয়েলার থেকেও বেশি রেকর্ড করে থাকেন, তার নাম হচ্ছে জয়ললিতা। হয়তো মমতা ব্যানার্জি ভাবছেন জয়ললিতার মতো আমিও চিরস্থায়ী বন্দোবস্ত করে যাব বাংলাকে, বাংলার তৃণমূলের শাসন চলবে যুগ যুগ ধরে। কিন্তু বন্ধু, জয়ললিতার সামর্থ্য ছিল, আপনার সামর্থ্য কোথায়? আপনার সামর্থ্য নেই। বরং ভাতা দিতে গিয়ে আপনি 8 লক্ষ কোটি টাকা, 8 লক্ষ কোটি টাকা আপনি ঋণ করেছেন। 8 লক্ষ কোটি টাকা ঋণ করে এবং কেন্দ্রের দেওয়ায় 10 বছরে 6 লক্ষ কোটি টাকার বেশি পেয়েছিলেন। সেই টাকার সমস্ত আপনি এই ভাতা দিতে গিয়ে, ভোট কিনতে গিয়ে, জনগণের সাজতে গিয়ে আপনি বাংলার শেষ যে অবস্থা, সেই সেখানে কুঠারঘাত করেছেন, কুঠারঘাত করেছেন। তাই বন্দর এখানে হয়নি। আমরা যদি জানি যে কলকাতা বন্দর খুব একটা কাজ করছে না, তাহলে পাল্টা বন্দর কোথায় করা যায় এটা ভাবা উচিত ছিল আপনার। সেটা কল্পিত হতে পারে, সেটা গঙ্গাসাগরের সামান্য অদূরে সমুদ্রের উপরে গভীর বন্দর তৈরি করা যায়। সেই প্রস্তাব নীতিন গডকরি দিয়েছিলেন বঙ্গে। নীতিন গডকরি এই প্রস্তাব দিয়েছিলেন বাংলাকে যে 8 নম্বর থেকে সাগর কচুবড়িয়া পর্যন্ত একটা পুল বানানো হোক এবং পরে রাস্তা সম্প্রসারণ করে গঙ্গাসাগরের সামান্য দূরে সমুদ্র গর্ভে বন্দর তৈরি করে বাণিজ্যের রপ্তানি আমদানি করার জন্য। কিন্তু দিদিমণির কাছে পয়সা নেই, দিদিমণির কাছে সদিচ্ছা নেই। দিদিমণির কাছে সদিচ্ছা না থাকার কারণে কেন্দ্রের কোন সহযোগিতা তিনি পাননি। অথচ ভোটের আগে আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগরের ওই কচুবড়িয়াতে এবং 9 নম্বর থেকে এই যে এলএনটি কোম্পানিকে দিয়ে অস্থায়ীভাবে একটা ভিত্তিপ্রস্তর প্রতিস্থাপন করা হচ্ছে। কেবল আর কেবলমাত্র ভোটের জন্য বন্ধু, কেবল আর কেবল ভোটের জন্য। কারণ এই নদী জাতীয় নদী, এই নদীর উপরে কিছু করতে গেলে কেন্দ্রের এনওসির প্রয়োজন। এই এনওসিটা কি দিদিমণি বার করেছেন না নিয়েছেন? কেন এনওসি না থাকলে কোন শিল্প হোক আর কোন আপনার ব্রিজ হয়ে কোনো কিছুই নির্মাণ করা সম্ভব নয়। কিন্তু আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য
এইটুকুই করছেন। শুধু সাগরবাসী বেঁচে যাবে তাই নয়, এই কাকদ্বীপ মহকুমার হাজার হাজার ছেলে কাজ পেত যদি নীতিন গডকরির কথাকে এরা সেদিন মেনে নিত। নীতিন গডকরি যারা মিডিয়ার সঙ্গে যুক্ত, যাদের হাতে মোবাইল আছেন, যারা ভারতবর্ষের ইতিবৃত্ত সম্বন্ধে সামান্য খবর রাখেন, নীতিন গডকরি আজকের শুধু ভারত নয় সারা পৃথিবীর কাছে একটি বিশেষ পরিচিত নাম, যিনি 4 লেন 6 লেন 10 লেন 15 লেন 20 লেন 21 লেনের রাস্তা নির্মাণ করে গোটা ভারতকে চাঙ্গা করে দিয়েছে, যাতায়াত ব্যবস্থাকে সুন্দর করে দিয়েছে। কারণ যাতায়াত ব্যবস্থা যদি না থাকে কোন শিল্প প্রতিষ্ঠা হতে পারে না, সেটা জলবায়নের ক্ষেত্রে হতে পারে, সেটা সড়কের ক্ষেত্রে হতে পারে। কিন্তু দিদিমণির কিরকম ভাবনা দেখেন। গত কয়েক বছর আগে ডক্টর সীতারামন, আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামন কলকাতা থেকে শিলিগুড়ির জন্য 700 কোটি টাকা বরাদ্দ করেছিলেন। আর তারপরে দিদিমণির প্রতিক্রিয়া কি ছিল? আমরা তো রাস্তা আগেই বানিয়ে দিয়েছি, আপনার রাস্তা দিয়ে গরুর গাড়ির হেডলাইট হয়তো চলত, কিন্তু নীতিন গডকরির রাস্তায় প্লেন পর্যন্ত চলে, যুদ্ধের ফ্লাইট পর্যন্ত চলে। আমরা যারা জানি, আমরা উত্তরপ্রদেশের এরকম অনেকগুলো রাস্তা রয়েছে যেখানে যুদ্ধের প্রয়োজনে ওই রাস্তা দিয়ে এরোপ্লেনও চলতে পারবে, ওই রাস্তা দিয়ে জেটপ্লেনও চলতে পারে। অথচ আমরা পার্শ্ববর্তী একটি রাষ্ট্র রয়েছে বাংলাদেশ, যারা প্রতিটি মুহূর্তে ওই ভারতবর্ষের ক্ষতি করবার জন্য তাকিয়ে রয়েছে। এই কিছুদিন আগে বাংলাদেশের একজন সরকারের প্রধান ছিলেন ডক্টর ইউনুস, যিনি বলেছিলেন আর আমরা চিকেন নেট কেটে গোটা ভারতবর্ষ থেকে আমাদের উত্তর পূর্বাঞ্চলে 7টা রাজ্যকে বিচ্ছিন্ন করে দেব। এরকম একটি অবস্থায় দিদিমণি এই বাংলার জন্য সেরকম কোন ব্যবস্থা নেননি। যখন তিনি সম্পূর্ণভাবে ফেল, তখন তিনি কি স্লোগান তুলছেন, বাঙালি বাঁচাও, বাঙালি বাঁচাও, বাঙালি বাঁচাও। নরেন্দ্র মোদীর বহিরাগত, আমাদের অমিত শাহর বহিরাগত, সমস্ত বহিরাগতকে এসে নাকি বাংলাকে লুট করে নিয়ে চলে যাবে, বাংলাকে নাকি দমিয়ে রাখতে চায়, দাবিয়ে রাখতে চায়। সত্যি কি তাই? নরেন্দ্র মোদী আমাদের দেশের রাষ্ট্রীয় প্রধানমন্ত্রী, তিনি বাংলার প্রধানমন্ত্রী, তিনি গোটা ভারতবর্ষের সকল নাগরিকের তিনি প্রধানমন্ত্রী। শুধু বেছে বেছে বাংলাকেই দাবিয়ে রাখতে হবে, অন্যান্য প্রদেশটি তিনি পাচ্ছেন না। অন্যান্য প্রদেশ আমাদের ভারতীয় জনতা পার্টির বাইরে শাসন ক্ষমতা নেই, তাদেরকে দাবিয়ে রাখার কথা ভাবে না। আসলে মমতা ব্যানার্জি লম্বা চওড়া এতটা যে আকাশকে ফুড়ে বেরিয়ে যাবে, অর্থাৎ অহংকারের মতমত্বতার জন্য তিনি বাংলার স্বার্থকে উপেক্ষা করে তার অহংকারকে বাঁচিয়ে রাখার জন্য যে কাজটুকু করেন, সেই কাজের পরিণাম স্বরূপ আর কোন তিনি যে বিভিন্ন রকম যোজনা পাওয়া দরকার সেগুলোকে আনতে তিনি ব্যর্থ হন। আমরা জানি অন্ধ্রপ্রদেশ সেই কিছুদিন আগে শিল্প সম্মেলন হয়েছিল দিল্লিতে, আর সেই শিল্প সম্মেলনে প্রায় 1 লক্ষ কোটি টাকারও বেশি টাকা অন্ধ্রপ্রদেশ সেমিকন্ডাক্টর থেকে আরম্ভ করে চিপস বানানোর জন্য তারা ওখানে টাকা নিয়ে গেছে। বিদেশি বহু মনিটারি ফান্ডগুলো তারা ওখানে ইনভেস্ট করেছে। আর সেই শিল্প সম্মেলনে বাংলা 1 টাকাও পায়নি। 1 টাকাতে পাওয়া দূরের কথা, একজন প্রতিনিধিও পর্যন্ত যায়নি ওই শিল্প সম্মেলনে। কারণ কিছু নয়, মমতা ব্যানার্জি জানেন ওখানে গেলে মুখ দেখাবো কি করে। কারণ শিল্প গড়তে গেলে যে ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন, সেই ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন বাংলায় নেই। বড় বড় রাস্তা নেই, আর অন্যান্য ব্যবস্থা নেই। বিদ্যুতের ব্যবস্থা যদিও আছে, সেটা গোটা ভারতবর্ষের থেকে বেশি দামে এখানে বিদ্যুৎ বিক্রি হয়। আপনি 7 টাকা ধরে বিদ্যুৎ কেনেন, গোটা ভারতবর্ষে কি ব্যবস্থা রয়েছে? গোটা ভারতবর্ষে 2.5 টাকা 3 টাকা পর্যন্ত বিদ্যুতের ইউনিট প্রতি মূল্য, আর আপনার এখানে বিদ্যুতের মূল্য 7 টাকা। এই যে এত ব্যবধান,
এই এত ব্যবধানের কারণ কি? এখানে তো কোনো শিল্প নেই, তা সত্ত্বেও বিদ্যুতের এত এত দাম কেন? এই প্রশ্ন আমরা তৃণমূলের বন্ধুদের কাছে করতে চাই। এত দাম যে আমাদের বিদ্যুৎ কিনতে হয় না কেন, হয় কেন? বিদ্যুতের ব্যবস্থা নেই, রাস্তার ভালো ব্যবস্থা নেই, তো শিল্পপতিরা এখানে কি মরতে আসবে না? শিল্পপতিরা শিল্প করবার আগে তারা পরিকাঠামোটুকু দেখে নেয় যে কি কি ব্যবস্থা। এই ব্যবস্থা নেই বলে এখানে কোনো কারণে, আর মমতা ব্যানার্জির প্রতি বিশ্বাস নেই বলে কোনো শিল্পপতি বাংলায় আসছে না। যতদিন পর্যন্ত মমতা ব্যানার্জি থাকবে, বাঙালি বন্ধুরা শুনে রাখুন, যতদিন পর্যন্ত মমতা ব্যানার্জি থাকবে ততদিন পর্যন্ত কোন শিল্পপতি বাংলার দিকে মুখ ফিরে তাকাবে না। বন্ধু, একমাত্র ডবল ইঞ্জিনের সরকার, বিজেপি সরকার পারে বাঙালিকে বাঁচাতে, বাঙালির 7 লক্ষ পরিযায়ী শ্রমিককে এই বাংলার মধ্যে কাজ দিতে। তাই চিন্তা করবেন। আচ্ছা, আপনি না হয় শিল্পে ফেল হয়েছেন, আপনি না হয় শিল্পে ফেল হয়েছেন, শিল্প করতে পারছেন না, তাহলে কৃষক বা কৃষির জন্য তো আপনি ভাবতে পারেন। কৃষির জন্য কি ভাবনা আছে? আমরা জানি আমাদের দেশে ধান উৎপাদনে এই বাংলায় ছিল সর্বপ্রথম স্থান। এই বাংলা ফার্স্ট নম্বরে ছিল, প্রথম স্থানে ছিল। সেই বাংলা আজকে 4র্থতম স্থানে নেমে গেছে। সেই বাংলা আজকে 4র্থতম স্থানে নেমে গেছে। এখানে ফসলের উৎপাদিত যে দাম, সেই দাম 2300 টাকার মতো। বিজেপি বলছে আমরা ক্ষমতায় এলে এমএসপির দর আমরা বাড়িয়ে দেব, ওটা 3100 টাকা 3200 টাকার মতো করা হবে। ধানের ফসলের যে দাম, সেই দাম আমরা পর্যাপ্ত ভাবে পাই না। আবার ধান বিক্রি করে সংসার চলছে। এরকম একটি কঠিন পরিস্থিতির মধ্যে বাঙালি যুবকরা যখন বাইরে যায়, তাদের আমরা পরিযায়ী শ্রমিক বলছি। আবার তারা যখন ওখান থেকে টাকা পাঠিয়ে আমাদের এখানে ঘরে আর চুলা জ্বালে, তখন আমাদের সংসারটুকু চলে। অথচ আমাদের তৃণমূলের বন্ধুরা তাদেরই বহিরাগত বলে, যেখানে কিনা এরাই নিজেরা চাকরি করতে যায়। তাই বন্ধু, চিন্তা করে দেখবেন, বিজেপিকে তো আপনারা বহিরাগতদের পার্টি বানিয়ে দিয়েছেন, বাংলাদেশে বাঙালি বিদ্বেষী পাঠিয়ে দিয়েছেন। আপনাদের একটু ইতিহাসের দিকে নিয়ে যেতে চাই। ইতিহাসটা জানলে আপনারা চমকে উঠবেন। ইতিহাসটা জানেন না বলেই বিজেপির দিকে আঙুল তোলেন, ইতিহাসটা জানেন না বলেই বিজেপির দিকে আঙুল তোলেন। বিজেপিকে বহিরাগতদের পার্টি করার আগে আপনি আশুতোষ মুখোপাধ্যায়ের ঠিকুটিটা ভালো করে পড়ে দেবেন। আশুতোষ মুখোপাধ্যায়ের মধ্যম পুত্র ডক্টর শ্যামাপ্রসাদ, যিনি কিনা বাংলার বাঘ, আশুতোষ মুখোপাধ্যায়ের মধ্যম পুত্র, যিনি কিনা এই বাংলাকে রক্ষা করেছিলেন, যিনি কিনা এই বাঙালিদের রক্ষা করেছিলেন। আর দেশ স্বাধীনতার সময়, দেশের স্বাধীনতার সময় যখন এই গোটা বাংলাকে, গোটা পাঞ্জাবকে পাকিস্তানে দিয়ে দেওয়া হয়েছিল, আর সেই সময় আজকের যে পাঞ্জাব, আজকের যে বাংলা, সেই বাংলা শ্যামাপ্রসাদ মুখার্জি রক্ষা করেছিলেন। বন্ধু, তৃণমূলের বন্ধু, আপনাদের নেতাদের কাছ থেকে জেনে নেবেন, আর আমাকে জিজ্ঞেস করবেন আমার কোনো সমস্যা। এই বাংলা যিনি রক্ষা করেছিলেন তার নাম শ্যামাপ্রসাদ মুখার্জি। মেদিনীপুরের মানুষের কাছে, গোটা বাঙালিদের কাছে তো তিনি মসিহা, গোটা বাঙালিদের কাছে তিনি আদর্শ পুরুষ, মহাপুরুষ। কয়েকটা পিড়ি যাবে এরকম একটি পুরুষকে আসছে এই বাংলায়, কয়েকটা পিড়ি যাবে এরকম একটি পুরুষ, যে কিনা বাঙালিদের রক্ষা কর্তা, হিন্দু বাঙালিদের রক্ষা কর্তা। আসলে তাই নয়, মেদিনীপুরের মানুষ, আমরা মেদিনীপুর থেকে এসেছি। এখানে তখন জ্ঞানবাবু বেঁচে ছিলেন, জ্ঞানবাবুর কাছে আমি গিয়েছিলাম, আর বিভিন্ন বিষয় নিয়ে চর্চা করতে করতে জ্ঞানবাবু আমাকে বলে ফেলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে মেদিনীপুরকে শেষ করে দিত ইংরেজরা। ওই যে মন্বন্তরের কথা আমরা শুনি, সেই মন্বন্তরে আর পুরো মেদিনীপুরকে শেষ করে দেওয়ার জন্য ইংরেজরা ব্যবস্থা নিয়েছিল।
আজ যখন মন্বন্তর শুরু হয় তখন সমস্ত সাপ্লাই লাইন কেটে দিয়েছিল, কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বেঙ্গল রিহেবিলিটেশন অর্গানাইজেশনের মধ্য দিয়ে মেদিনীপুরের মানুষের মুখে অন্ন তুলে দিয়েছিলেন। এহেন ডক্টর শ্যামাপ্রসাদ এই বাংলাকে তিনি পাকিস্তানের হাত থেকে বাঁচিয়েছিলেন বন্ধু। যারা এই বাংলা পাকিস্তানে চলে গিয়েছিল, তাই নেহেরু যখন শ্যামাপ্রসাদকে বলেছিল যে তুমি বাংলা বিভাজন করেছো, তখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিল ইউ ডিভাইস ইন্ডিয়া, আই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আই ডিভাইস পাকিস্তান। পাকিস্তানকে তিনি ভাঙতে পারেন এরকম গৌরব, এরকম শিরোপা আর যিনি কেউ পেয়ে থাকেন তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। হ্যাঁ বন্ধু, তৃণমূলের বন্ধু, যেখানে দাঁড়িয়ে রাজনীতি আপনি করছেন, যেখানে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে অঙ্গুলি তুলছেন, এই ভূমি, এই হরিবাসরের ভূমি, এই পশ্চিমবঙ্গের ভূমি তারই দেওয়া, আর তারই পার্টি ভারতীয় জনতা পার্টি। আর তারই পার্টি ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি কোন গুজরাটিদের দ্বারা তৈরি হয়নি, কোন বিহারীদের দ্বারা তৈরি হয়নি। ভারতীয় জনতা পার্টি তৈরি হয়েছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির হাত থেকে, তারপর কমল থেকে। বঙ্গ ইতিহাসটা জানলে আর হয়তো আপনারা সেকেন্ড দিন বলবেন না যে বিজেপি বাংলার জন্য কি করেছে। আরে বাঙালি কয়েকশো পিঁড়ি মনে লাগবে, যতদিন না পর্যন্ত এই ভারত বাংলাদেশ, এই যে মহাদেশ আবার জোড়া লাগছে, যতদিন না জোড়া লাগছে ততদিন পর্যন্ত বলতে হবে, ততদিন শ্যামাপ্রসাদের কাছে মাথা ঢুকতে হবে। আর যদি না ঢুকে তো আপনাকে শুধু নয়, আমাকে শুধু নয়, গোটা বাঙালিদের নেমো হারাম বলবে, গোটা বাঙালি জাতিকে নেমো হারাম বলবে। কারণ যে কল্যাণকারী সম্মান করে না, তৃণমূলের বন্ধুরা ইতিহাস না জেনে শ্যামাপ্রসাদকে শ্যামা পোকা রূপে ডাকে। শ্যামা পোকা ভাবতে পারেন, ভাবতে পারেন শ্যামাপ্রসাদ মুখার্জি যার কল্যাণে এই বাংলাটা, যেই বাংলায় দাঁড়িয়ে আপনি ভোট যুদ্ধে অংশগ্রহণ করবেন, এটা তো পাকিস্তানে চলে গিয়েছিল। শ্যামাপ্রসাদ মুখার্জি সেদিন কি করেছিলেন ইতিহাসটা বলছি শুনুন। ক্রিপস মিশন এসেছিল সেই সময়, ক্রিপস মিশনের সময়, আর ক্রিপস মিশনের সামনে তর্ক যুদ্ধের অবতারণা ঘটান এবং বাংলার বিখ্যাত বিখ্যাত বুদ্ধিজীবীদের সঙ্গ নিয়ে তখন জামিদার সহ অনেক বড় বিখ্যাত বিখ্যাত ব্যক্তিত্বদের নিয়ে তিনি ক্রিপসের সামনে উপস্থিত হয়েছিলেন যে দেশ বিভাজন যে শর্তে হচ্ছে, সেই শর্তে এই বাংলার পুরো বাংলার অর্ধেকটা ভারতে থাকে। কারণ তখন দেশ বিভাজন হয়েছিল ধর্মের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে দেশ বিভাজন হয়েছিল। মুসলমান প্রধান অংশ থাকবে পাকিস্তানে, হিন্দু প্রধান অংশ থাকবে আমাদের হিন্দুস্তানে। তা উনি বললেন বাংলার সম্পূর্ণ অংশ আর মুসলমান প্রধান নয়, বাংলার পূর্বাঞ্চল হয়তো মুসলমান প্রধান, কিন্তু পশ্চিমাঞ্চল তো হিন্দু প্রধান। তাহলে যে শর্তে দেশ বিভাজন হচ্ছে, সেই একই শর্তে বাঙালিদের বাঁচার জন্য, বাঙালিদের হিন্দুদের অর্থাৎ বাঙালি হিন্দুদের হোমল্যান্ডের জন্য তিনি আওয়াজ তুলে তিনি পাকিস্তানের হাত থেকে এই বাংলাকে উদ্ধার করে এনেছিলেন বন্ধু। তাই বিজেপির বিরুদ্ধে আঙুল তোলার আগে 10 বার ভাবুন, 10 বার ভাবুন, 10 বার। আর একটি কথা, যারা বাঙালি বাঙালি বলে চিৎকার করছে, সবাইকে ধরে বলাচ্ছে বাঙালি খাতরে হ্যায়। আরে যদি বাঙালি খাতরে হ্যায়, তাহলে তোমার সীমান্ত আজকে খোলা কেন? তোমার সীমান্ত তুমি খুলে রেখেছো কেন? 600 কিলোমিটার এলাকা, এই 600 কিলোমিটার এলাকা দিয়ে প্রতিনিয়ত বাংলাদেশিরা ঢুকছে, এই বাংলাদেশিরা ঢুকছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য জামাত বাহিনী গোটা ভারতবর্ষের অন্দরে ঢুকে পড়ছে, করিডোরকে ব্যবহার করে, বাংলাকে ব্যবহার করে। নকলি লোড আসছে বাংলাদেশ থেকে, উগ্রপন্থীরা আসছে বাংলাদেশ থেকে, পাকিস্তানের টেররিস্টরা প্রথমে বাংলাদেশে যায়, আর বাংলাদেশ থেকে এই করিডোরকে আমাদের মুর্শিদাবাদ, নদিয়া এই সমস্ত এলাকাগুলোকে ঢুকে পড়ছে, গোটা ভারতবর্ষের দিকে দিকে তারা ছড়িয়ে পড়ছে। আপনাদেরই বলা, তৃণমূল বন্ধুদেরই বলা।
যদি মমতা ব্যানার্জি বাঙালি প্রিয় হতেন তাহলে সীমান্ত সুরক্ষিত রাখতেন। সীমান্ত সুরক্ষিত রাখতে চায় না যে তার পেছনে কত বড় দুর্নীতি রয়েছে সেটা নয়। আমরা জানি কেন তিনি এগুলো করেন, আর আপনারা স্লোগানের মধ্য দিয়ে তাই করছেন। তৃণমূলের বন্ধুরা আপনারা যে স্লোগানগুলো দিচ্ছেন সেই স্লোগানের মধ্য দিয়ে মমতা ব্যানার্জির গোপন এজেন্ডাকে আপনারা সমর্থন করছেন। বন্ধু, জয় বাংলা কোথাকার স্লোগান, খেলা হবে কোথাকার স্লোগান, মা মাটির মানুষ কোথাকার স্লোগান, বাংলাদেশের স্লোগান। এই বাংলাদেশের স্লোগান ভারতবর্ষ করছে নাকি? বলছে খেলা আছে, খেলা হবে। কি খেলা? গ্রেটার বাংলাদেশ, বাংলাদেশ এই গোটা পশ্চিম বাংলাকে নিতে চায়, গোটা বাংলাকে নিতে চায়, গোটা উত্তর পূর্বাঞ্চলকে নিতে চায়। আর পাকিস্তানের কয়েকদিন আগে এক বন্ধু বললেন, পাকিস্তানের এক বড় মন্ত্রী বললেন যে আমরা কলকাতাকে অচিরে দখল করে দেব। তো কলকাতাকে অচিরে দখল করবার ওই এত দূরে থাকা কোথায় পশ্চিমাঞ্চল আর কোথায় পূর্বাঞ্চল, ওই এত দূরে থাকা লোক পাকিস্তান কি করে বলে কলকাতা দখল করে নেব? যদি বলতো দিল্লি দখল করে নেব বুঝতাম তার পাশাপাশি আছে, কলকাতাকে দখল করবো বলবো। তার মানে কলকাতার আশেপাশে অনেক লোক বসে আছে। কি আসছে বাংলাদেশ থেকে? ব্যাপক হারে রোহিঙ্গা। আর এসে গোটা পশ্চিম বাংলায় দাঙ্গা হাঙ্গামা, রেলের লাইন উপরে যাওয়া, বিভিন্ন রকম নাশকতা। যাদের ভারতবর্ষে থাকার অধিকার নেই এই লোকগুলো কোনো পাসপোর্ট নিয়ে এই বাংলায় ঢোকে না। বন্ধু, এই লোকগুলো আছে উইথাউট পাসপোর্ট, উইথাউট ভিসা। আরে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র। বাংলাদেশ হয়তো বা বাঙালি কিছু রয়েছে, তারা রাম ধনু বলে, রাম ধনু বলে, তারা আরব সংস্কৃতির সঙ্গে নিজেকে জোড়ে, ভারতীয় সংস্কৃতির সঙ্গে নিজেকে জোড়ে না। আর যারা জোড়ে, যারা থাকতে চেয়েছে হিন্দুর সঙ্গে থাকতে, দেশ বাঁচানোর সময় যে সমস্ত মুসলমানরা ভারতবর্ষে থাকতে চেয়েছে তাদের বিরুদ্ধে আমাদের কোনো রকম অভিযোগ নেই, কোনো রকম নিষেধাজ্ঞা নেই। তারা আমার দেশের নাগরিক, তারা আমার দেশে থাকতে চেয়েছে, আছে, তাদের জন্য বিভিন্ন রকম সহযোগিতাও আমরা হাত বাড়িয়ে দিই। আমরা যখন কল্যাণ করি, আমরা যখন ব্যবস্থা করি, তখন প্রধানমন্ত্রী বলছেন সবকা সাথ সবকা বিকাশ। আর সবকা সাথ সবকা বিকাশ করতে গিয়ে আমরা যে ঘর দিতাম, দিদিমণি আটকে দিয়েছেন। আমরা যে ঘর দিতাম সেই ঘর দেওয়ার সময় কে হিন্দু আর কে মুসলমান এই প্রশ্ন আমরা তুলিনি, কারণ ভারতীয় জনতা পার্টি এই রাজনীতিতে বিশ্বাস করে না। ভারতীয় জনতা পার্টি কি আপনারা অনেকেই জানেন না, আপনারা অনেকেই জানেন না যে ভারতীয় জনতা পার্টিটা কি। কংগ্রেস সম্বন্ধে তো একটু বুঝলাম, কংগ্রেসের জন্ম হয়েছিল কোথায় বলতে পারবেন আপনারা? কংগ্রেসের জন্ম হয়েছিল ব্রিটিশ পার্লামেন্টে। ধরে রাখুন আপনারা, কংগ্রেসের জন্ম হয়েছিল ব্রিটিশ পার্লামেন্টে। আর সেদিন লর্ড অক্টাভিয়ান হিউমের নেতৃত্বে কংগ্রেস দল প্রতিষ্ঠা হয় এবং কংগ্রেস দলের সভাপতি প্রায় 9 জনের মতো ছিল ইংরেজ। কংগ্রেস দলের সভাপতি 9 জনের মতো ছিল ইংরেজ। আর সেই ইংরেজ কেন এটা প্রতিষ্ঠা করেছিল কংগ্রেস? 1857 সালের মতো সিপাহী বিদ্রোহের যে ঘটনা, সেই ঘটনা যাতে বাংলায় গোটা ভারতবর্ষে না ছড়িয়ে পড়ে তার জন্য। আর তাদেরই গর্ভজাত সন্তানের নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের কংগ্রেসের জন্ম কোথায়? কংগ্রেসের গর্ভ থেকে। তাই এখনো পর্যন্ত তারা তৃণমূল, কিন্তু কংগ্রেসটাকে তারা ভুলতে পারেনি, কংগ্রেসের স্মৃতিকে তারা ধরে রেখেছে। আর বামপন্থীদের ইতিহাস, ভারত বিভাজনের সময় তারা কি করেছিল জানেন? কলকাতার শহীদ মিনারের পাদদেশে, কলকাতার শহীদ মিনারের পাদদেশে মুসলিম লীগের পতাকার সঙ্গে ওদের পতাকা বেঁধে শহীদ মিনারে ভাষণ দিয়েছিল। বলেছিল ভারত বিভাজন মানতে হবে তবে স্বাধীন হবে ভারতবর্ষ। ভারতবর্ষ তখন স্বাধীন হবে যখন কিনা পাকিস্তানের দাবি মেনে নেবে।
তা দেশ বিভাজনকারী কারা? বিজেপি দেশ ভেঙেছে, বিজেপি তো পড়ছিল। তাহলে সাম্প্রদায়িক কারা? হিন্দু মুসলমানের দিদিকে দেশ বিভাজন করলো কংগ্রেস কমিউনিস্ট, তো তারা সাম্প্রদায়িক হবে না, বিজেপি সাম্প্রদায়িক হয়ে যাবে। বিজেপি সাম্প্রদায়িক হতে পারে না, কারণ বিজেপি হিন্দুত্বে বিশ্বাস করে। হিন্দুত্বে বিশ্বাস করে রাজনৈতিক দল বসুধৈব কুটুম্বকমের কথা বলে। বসুধৈব কুটুম্বকম, সারা পৃথিবী আমার আত্মীয়। ভারতে পাবেন, ভারতে পাবেন আপনারা এই শব্দটুকু পৃথিবীর ইতিহাসে কোন দেশে কোন কালে কোন মনীষীর কণ্ঠ থেকে বা মস্তিষ্ক থেকে এই শব্দটুকু আপনারা খুঁজে বের করতে পারবেন। বসুধৈব কুটুম্বকম, সারা পৃথিবী আমার আত্মীয়। তাহলে এই কথাটা আমাদের ঋষিদের মাথা থেকে নয়, আমাদের ঋষি পরম্পরাই হচ্ছে ভারতীয় সংস্কৃতি। আর সেই সংস্কৃতির নাম সনাতন সংস্কৃতি, সেই সংস্কৃতির নাম হচ্ছে হিন্দুত্ব, সেই সংস্কৃতির নাম হচ্ছে ভারতীয়তা। আর এটা ঋষি পরম্পরার দেশ। ঋষিরা ধ্যানের গভীরে, অনেকে জানেন না, শুনে ঋষিরা ধ্যানের গভীরে পরম চৈতন্যে গিয়ে যে সত্যকে অনুভব করে, উপলব্ধ করে, তাকেই আমরা জ্ঞান বলি, তাকেই আমরা বিজ্ঞান বলি, তাকেই আমরা দর্শন বলি। সেজন্য ভারতীয় জনতা পার্টি হিন্দুত্ব ভারতীয়তার কথা বলে। ভারতীয়তার মধ্যে সংকীর্ণপনা নেই বলে আমরা সমস্ত কিছুর মধ্যে ঈশ্বরকে দেখি। এক হম বহুশ্যাম, এক থেকে তিনি বহু হয়েছেন, তার বহু মাঝে কে রয়েছেন? আমরা বলছি এক হম বহুশ্যাম, এক থেকে তিনি বহু হয়েছেন। আপনার কোয়ান্টাম থিওরি কি বলছে? একই কথাগুলো বলছে। এই কোয়ান্টাম থিওরি, তারপরে হয়তো আগামী দিনে আরো অনেক থিওরি আসবে, বিজ্ঞানের অনেক অগ্রসর হচ্ছে। তারা ভারতীয় জীবন দর্শনের কথা বলছে, আত্মার অমৃতত্বের কথা বলছে। আমাদের জীবন দর্শনে আমরা স্বর্গ নরকের কল্পনা করি না, আমাদের জীবন দর্শনে আমরা মোক্ষের কথা বলি। আর সেই জীবন ধারা, জীবন ভোগী ভারতীয়ত্ব, সনাতনীয়ত্ব, এই সনাতনীয়ত্বকে নিয়ে বিজেপি চলে। সেই সংকীর্ণতা বিজেপির মধ্যে নেই বন্ধু। যারা দেশ বিভাজন করেছে, সংকীর্ণতা দেখিয়েছে, যারা হিন্দুত্বের পরম ঔদার্য সম্পন্ন কৃষ্টি থেকে দূরে আছে, তারাই বিজেপিকে সাম্প্রদায়িক বলে। আমরা অন্তর্দয়ের কথা বলি, অন্তর্দয় নিজ থেকে ওঠার কথা বলি। তো এইরকম অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বন্ধু। সেখানে দাঁড়িয়ে তৃণমূলের বন্ধুদের বলবো, জয় বাংলা বলার আগে শতবার ভাববেন যে জয় বাংলা স্লোগানটা আপনাদের নয়, মমতা ব্যানার্জির সঙ্গে হয়তো বা এপার বাংলার কোন কালেকশন রয়েছে এই বৃহত্তর বাংলাদেশ বানানোর জন্য, তাই হয়তো তিনি বলতে পারেন। কিন্তু আমরা সাধারণ বাঙালি, আমরা জয় বাংলা বলতে বাংলার জয়ের কথাটা বলছি শিখি, কিন্তু উনি আপনাদের প্র্যাকটিস করাচ্ছেন না, উনি আপনাদের প্র্যাকটিস করাচ্ছেন না তো বাংলাদেশের স্বার্থকে চরিতার্থ করবার জন্য। আপনাদের কাছে আর একটা প্রশ্ন করি, জয় বাংলা তো বলেন, জয় ভারতকেও আপনারা জয় দেন, তাহলে এটা সম্পূর্ণ ইতিহাস ভিড় হয়ে যাবে। তাই বন্ধু, অনেক কথা বলে ফেললেন, আজ একটা কথা বলে শেষ করব। আপনারা জানবেন বিদ্যুতের কথা একটু আগে বললাম যে অন্যান্য জায়গায় 2.5 টাকা থেকে আরম্ভ করে 3 টাকা পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যায়, এখানে 7 টাকা দিতে হয়। আর বিজেপি বলছে বিজেপি ক্ষমতা এলে, পশ্চিমবাংলায় ক্ষমতা এলে 200 ইউনিট পর্যন্ত ফ্রিতে বিদ্যুৎ দেওয়া হবে প্রত্যেকটা ঘরে ঘরে। বিজেপি বলছে যে আমরা কেন্দ্রীয় যে যোজনা গ্রহণ করেছি, যে যোজনা দিদিমণিকে দেয় না, দিদিমণি অনেক যোজনাকে আটকে রেখে দিয়েছে, অনেক যোজনাকে নিতে দেয় না। যেমন আয়ুষ্মান যোজনা, আমাদের বিজলি ঘর যোজনা। বিজলি ঘর যোজনার মধ্য দিয়ে আপনি 70 থেকে 75 হাজার টাকা পাবেন। বিজলি ঘর আপনার ছাদে সৌর প্লান্ট লাগাবেন, সূর্য ঘর বলছি তাকে আমরা, সৌর প্লান্ট লাগাবেন, তার
তার জন্য কেন্দ্রীয় সরকার আপনাকে দেবে 70 থেকে 75,000 টাকা। সেই টাকা দিদিমণি এই বাংলায় ঢুকতে দেয় না। কেন? তাতে আপনার স্বাস্থ্য তাতে ওই সঞ্জীব গোয়েঙ্কাকে মাসের পর মাস দিনের পর দিন টাকা ঢুকতে হবে না। আপনি গুজরাটে যদি চলে যান দেখবেন এখানকার যারা যে সমস্ত ছেলেপুলেরা ওই গুজরাটে কাজ করতে যায়, যারা সমুদ্র কিনারে গান্ধীর বাড়ির কাছাকাছি পর্যন্ত যারা গেছেন, তাদেরকে বলি তা গল্প ছলে আপনারা বলে দেবেন যে সেখানে বিদ্যুতের খেতি আছে। বিদ্যুতের খেতি আমরা গন্নার খেতির নাম শুনেছি, পানের খেতির নাম শুনেছি, পান চাষ, কিন্তু বিদ্যুতের চাষ এই প্রথম শুনছি। তাই তো নরেন্দ্র মোদী বলছে গুজরাটে বিদ্যুতের খেতি আছে, তো আপনার ঘরের ছাদে আমরা বিদ্যুতের খেতি বানিয়ে দেব, বিদ্যুৎ ঘরের মধ্য দিয়ে, সূর্য ঘরের মধ্য দিয়ে। তার জন্য 70-75,000 টাকা দেওয়া হবে, কিন্তু দিদিমণি সেই টাকা আপনাকে নিতে দিচ্ছে না। আয়ুষ্মান ভারত, আয়ুষ্মান ভারত গোটা ভারতবর্ষে চলবে, গোটা ভারতবর্ষে চলে। আর সেখানে কেন্দ্রীয় সরকার আপনার জন্য 5 লাখ টাকার গ্যারান্টি দিয়েছে। আপনার স্বাস্থ্য বীমা থেকে আরম্ভ করে আপনার যে কোনো প্রয়োজনে 5 লাখ টাকার গ্যারান্টি দিয়েছে। কিন্তু দিদিমণি এখানে স্বাস্থ্য সাথী করেছে, বাংলার বাইরে এটা চলে না। আবার সরকারের কাছে গেলে কত সময় ঘুরতে হয় তার ঠিক নেই। সব হসপিটালগুলোর ব্যবস্থা অনেক সময় দিতে পারে অবস্থা। আর হসপিটালগুলোর কথা তো বলাই চাই, বড় বড় সুন্দর সুন্দর বিল্ডিং গুলো বানানো আছে, ভালো ডাক্তার নেই, ভালো ব্যবস্থা নেই, দেখো ভালো ব্যবস্থা নেই। তাই এই রোডের উপর দিয়ে একটা গাড়ি ছুটে যায় আপনাদের এলাকার উপর দিয়ে। কোথায় যায়? উড়িষ্যার কলিঙ্গতে যায়। উড়িষ্যার কলিঙ্গতে এই রাস্তার উপর দিয়ে ছুটে যায় বাস ভর্তি পেশেন্ট নিয়ে। তো বাস ভর্তি পেশেন্ট নিয়ে আমাদের ছুটতে হচ্ছে কোথায়? কলিঙ্গতে। কেন কাকদ্বীপে ছুটি না কেন? কাকদ্বীপে ছুটছি না কেন? কলকাতায় ছুটছি না কেন? কলকাতা ছাড়িয়ে, সীমান্ত ছাড়িয়ে ভুবনেশ্বরের কাছাকাছি কলিঙ্গতে আমাদের পৌঁছতে হচ্ছে। তার মানে স্বাস্থ্য ব্যবস্থা বিশাল উন্নতি দিদিমণি করে দিয়েছে। দিদিমণি ভাবছেন, তাদের বন্ধুরা ভাবছেন, যেহেতু বড় বড় বিল্ডিংয়ে আর সুন্দর করে আকাশী রঙের একটা আবরণ ঢেকে দেওয়া হয়েছে, অতএব শিক্ষা, অতএব স্বাস্থ্য ব্যবস্থার চরম উন্নতি হয়েছে। ভালো ডাক্তার নেই, ভালো যন্ত্রপাতি নেই, তাই আমাদের ছুটতে হয় বাংলার বাইরে। এরকম একটি অবস্থার মধ্য দিয়ে বাংলা চলছে। সেখানে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি এরকম সুযোগ সুবিধা দেওয়া। ভারতীয় জনতা পার্টি বলছে আমরা যদি ক্ষমতায় আসি, আমরা উড়িষ্যার মতো এখানেও আপনারা যারা মায়েরা এখানে বেশ কয়েকদিন আগে 1500 টাকার যে আপনার ভাতা পান 500 টাকা বেড়ে যেতে ও আনন্দ করেছিল। সেদিন ভারতীয় জনতা পার্টির কর্মীরা বলেছিল, বন্ধু 4 মেয়ের পরে আপনাদের অকাল হোলি আমরা দেখাবো, অকাল হোলি। সেদিন আপনারা খুব নাচবেন, খুব আনন্দ করবেন, কারণ বিজেপি 4 মেয়ের বসার পরে পরেই আপনাদের অ্যাকাউন্টে 3000 টাকা করে দেবে। বন্ধু আপনাদের অ্যাকাউন্টে, মায়েদের বলছি, মায়েদের অ্যাকাউন্টে 3000 টাকা করে ঢুকবে। যুব সাথীতে যেগুলো পান আপনারা, যে পয়সা পাওয়ার কথা ভাবছেন বা পাচ্ছেন, ওটা আমরা ডবল করবো, 1500 হয়, 3000 পাবেন। আর আমরা জানি মায়েরা, বিজেপি বলেছে, তাদের ম্যানিফেস্টোতে বলেছে যে আমরা ক্ষমতায় আসলে আমরা মায়েদের জন্য 21,000 গর্ভকালীন অবস্থায় 21,000 টাকা তাদের ব্যবস্থা করব। আর কি বলেছে? মায়েরা বাসে চললে কোনো পয়সা লাগবে না, বাসে চললে কোনো পয়সা লাগবে না মায়েদের। সঙ্গে সঙ্গে অনেক যোজনার কথা ভাবা হয়েছে। কিরকম যোজনা? এই যে পান আপনারা নিয়ে যান, পানের ন্যায্য
মূল্য পান না আপনারা। বেশি পুরায় কাকদ্বীপে লুটমারি চলে, লুটমারি, ডাকাতি চলে, ডাকাতি। আপনি 50টা পান নিয়ে যাবেন, 50টা পান গিনতি করে দেওয়ার জন্য 50টা পান 100-150টা পান আরো বুঝে দিয়ে তারপরে হিসেব দিতে হয়, এটাই 50টা পান। এখন তৃণমূলের জমানা চলছে, তাদের লুটেরা বাহিনী রয়েছে, আড়তদারদের মধ্যে তাদের লুটেরা বাহিনী রয়েছে। তারা আমাদের নতুন করে ধারা পাচ্ছে যে অঙ্ক তোমরা ভুল শিখেছিলে তোমাদের বাপ ঠাকুরদার কাছে, তোমরা অঙ্ক ভালো করে শেখনি, তোমরা নতুন করে ধারা পাত শেখো যে 50টা পান কিভাবে গুনতে হয়। পরে 50টা পান 100টা হয়ে গেল, তাও ওনাকে তাদের ধারা পাতে হিসেব মেলে দেয়। 50টা পান গুনতি করতে গিয়ে 150টা পান নিতে হয়। আর এই 150টা পান যারা পাঞ্চাশি হয়েছেন প্রত্যেকে হৃদয়ে হাত দিয়ে দেখুন, একটু নাড়ি টিপে দেখুন তাদের মর্ম জ্বালা কি রয়েছে। এই কাকদ্বীপের মুখে প্রকাশ্য দিবালোকে পাঞ্চাশের সঙ্গে দুর্ব্যবহার হয়, অথচ পাঞ্চাশে এখন বিপ্লব করে না, তো আমরা কি করতে পারি? লাঠি নিয়ে বন্দুক নিয়ে ওখানে উপস্থিত হয় না বলে এই অবস্থা। আরে লাঠি বন্দুক দরকার, নিজেরা গিয়ে এডুকেশন দিতে পারে, দলিল স্তব্ধ করতে পারে। দলিল কাকদ্বীপ স্তব্ধ করে দেওয়ার হিম্মত থাকলে এই সমস্ত লুঠেরা বাহিনী যারা লুট করছে প্রকাশ্যে বাবাকে 50কে, তারা স্তব্ধ হয়ে যেত, বন্ধ হয়ে যেত। কিন্তু আমরা বলছি 50-এর ন্যায্য মূল্য আমরা দেব, 50-এর ন্যায্য মূল্য আমরা তাদের ফিরিয়ে দেব। এবং আমরা দাবি করব আমাদের এখানকার যিনি দাঁড়িয়েছেন দীপঙ্কর জানা যদি বিধানসভায় যায়, আশা করি আপনাদের কল্যাণে যাবে। বিধানসভায় যায় এই 85-এর জন্য আমরা ডিমান্ড করব যদি টি বোর্ড থাকতে পারে, টি বোর্ডের মাধ্যমে চা শিল্পের লোকেদের অনেক রকম ডেভেলপমেন্টের জন্য কেন্দ্র, রাজ্য, আন্তর্জাতিক স্তরের বিভিন্ন রকম চাপ থাকে এবং বিভিন্ন যোজনাও থাকে। তো পান চাষটাও একটা চাষ, সেই চাষের জন্য পান বোর্ড গঠন করবার জন্য যা যা করার দরকার আমাদের প্রার্থী জিতলে পরে বিধানসভা হোক আর রাজ্য স্তর হোক, কেন্দ্র স্তর হোক, সব জায়গাতে অ্যাপ্লিকেশন করবে, এর জন্য জনমত তৈরি করবে। পাশাপাশি বন্ধু, আমাদের আর্থিক প্রগতির জন্য আমরা বিকল্প চাষের কথা ভাবতে পারি, বিকল্প চাষের জন্য উৎসাহ দিতে পারি। তাহলে পরে আমাদের অর্থ আসবে, অর্থ আসলে সমৃদ্ধি আসবে, আর সমৃদ্ধি আসলে তার ঝলক আমরা প্রতিটি মানুষের জীবনে দেখতে পাবো। বেশি কথা বলবো না। তো বন্ধু, আর বেশি কথা বলছি না। আমাদের আর একজন পরবর্তী বক্তা আছেন, তারা আপনাদের সামনে কিছু বলবেন। তো দু একটি নারা আপনাদের সামনে দিয়ে আমি বক্তব্য শেষ করব। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়।